আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে সম্ভাব্য পাচার রোধে সাতক্ষীরা সীমান্তে নজরদারি জোরদার করেছে বিজিবি। সীমান্ত জুড়ে টহল, তল্লাশি ও গোয়েন্দা কার্যক্রম বাড়ানোর পাশাপাশি অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতে যাতায়াতকারী দেশীয় ও ভারতীয় পণ্যবাহী ট্রাকেও কঠোর তল্লাশি চালানো হচ্ছে। একই সাথে সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করা হচ্ছে এবং অতীতে যেসব রুট দিয়ে ডিজেল ও পেট্রোল পাচারের চেষ্টা হয়েছে সেসব এলাকায় বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। আমরা যে ব্যবস্থাগুলো গ্রহণ করেছি তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সীমান্তবর্তী এলাকা দিয়ে জ্বালানি তেলের পাচার রোধ করা। আমাদের সাতক্ষীরা ব্যাটালিয়নে 54 কিলোমিটার সীমান্ত রয়েছে। সেই জায়গা দিয়ে কোনোভাবেই যেন কোনো জ্বালানি তেল পাচার না হতে পারে সেই ব্যাপারে আমরা সতর্ক রয়েছি এবং আমাদের যে নিয়মিত মনিটরিং সেটা আমরা আরো বেশি জোরদার করেছি। দায়িত্বপূর্ণ এলাকার অবস্থিত বিভিন্ন ফিলিং স্টেশনগুলোর বিপণন প্রক্রিয়া মনিটরিং করা। আমরা আমাদের দায়িত্বপূর্ণ এলাকার ভিতরে যে কটি ফিলিং স্টেশন আছে তার যে প্রজ্ঞাপন অনুযায়ী তারা বিপণন প্রক্রিয়া সঠিকভাবে করছে কিনা এটা আমরা মনিটরিং করব। আমরা গোয়েন্দা নজরদারি ইতিমধ্যে বৃদ্ধি করেছি। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়তে শুরু করেছে দেশের জ্বালানি বাজারেও। ইরানকে ঘিরে উত্তেজনা বাড়ার খবরে সম্ভাব্য জ্বালানি সংকটের আশঙ্কায় বিভিন্ন পেট্রোল পাম্পে দেখা গেছে দীর্ঘ লাইন। হঠাৎ করেই তেল নিতে ভিড় করছেন মোটরসাইকেল ও গাড়ি চালকরা। তবে সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি সরবরাহ এখনও স্বাভাবিক রয়েছে, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সাদিয়া হক মৌয়ের রিপোর্টে বিস্তারিত। হঠাৎ করেই জ্বালানি তেল নিতে ভিড় করছেন গাড়ি চালকরা। কেউ কেউ বলছেন, ভবিষ্যতে সরবরাহ কমে গেলে কিংবা দাম বাড়লে সমস্যায় পড়তে হতে পারে। এই আশঙ্কা থেকেই আগেভাগেই জ্বালানি তেল সংগ্রহের চেষ্টা করছেন তারা। পেট্রোল পাম্প কর্তৃপক্ষ বলছে, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি থেকে জারি হওয়া প্রজ্ঞাপন অনুযায়ী নির্ধারিত তেল বিক্রি করছেন গ্রাহকদের কাছে। তবে দীর্ঘ লাইন দাঁড়িয়ে থেকে নির্ধারিত এই জ্বালানি তেল পর্যাপ্ত নয় বলে মনে করছেন গ্রাহকরা। একটু বেশি হলে তো অবশ্যই ভালো হয়। এখন 2 ঘন্টা 2.5 ঘন্টা বসে যদি একটু তেল পাই তো আমাদের পোষায় না। 1 ঘন্টা দাঁড়িয়ে থেকে যখন আপনি 300 টাকা তেল পাবেন তখন তো নিশ্চয়ই সেটা আমাদের জন্য পর্যাপ্ত হবে না। এখান থেকে যদি অন্য পাম্পে যাই সেখানেও যায় 1-1.5 ঘন্টা লেট করা লাগে, ডেলিভারি দিতে সমস্যা হচ্ছে আর কি। পেট্রোল পাম্প কর্তৃপক্ষ আরও জানাচ্ছেন, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। সরকারের পদক্ষেপটা খুবই ভালো, খুবই ভালো। মানুষকে আশ্বস্ত করতে পারতেছে যে তেলের সংকট হবে না, তেল আছে, আপনারা একটু একটু করে নিয়ে চলেন। যতটুকু আছে পাম্প খোলা থাকবে হচ্ছে রাতে 1টা থেকে 2টা পর্যন্ত, কালকে সকালে আবার খুলবে। তো কালকে যদি শেষ হয় তাহলে একটু বন্ধ রাখতে হবে ডিপো থেকে তেল আসার আগ পর্যন্ত। পেট্রোল পাম্প মালিকদের দাবি, এখনও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে। তবে হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ায় কিছু কিছু পাম্পে চাপ তৈরি হয়েছে। 5% মোটরসাইকেলও টাঙ্কি ফুল নিত না। 200 টাকা 100 টাকা, 200 টাকা 100 টাকা। পাঠার মোটরসাইকেল ঢাকা 70%। ওনারা 100 টাকার তেল নিতেন, ওই তেলটা শেষ করে আবার এসে 100 টাকা নিতেন। পাবলিক 200 টাকার তেল নিতেন সর্বোচ্চ। এখন সব মোটরসাইকেল টাঙ্কি ফুল। আজকে ইমিডিয়েট গভর্নমেন্টের ডিপো খুলে দেওয়া উচিত। তাহলে অন্তত পাবলিকের এই যে আক্রোশ, পাবলিকের মধ্যে যে আতঙ্ক, এটা কমানো যাবে। আন্তর্জাতিক পরিমণ্ডলে যুদ্ধ সংঘটিত হলে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও জ্বালানি তেলের সংকট এ যেন নতুন কোনো চিত্র নয়। তবে জনগণের সতর্কতা ও বাংলাদেশ সরকারের বিধি নির্দেশনা মেনে চললে দ্রুতই এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপি এমপিদের সংসদীয় রীতিনীতির বিষয়ে গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে চলছে কর্মশালা। একাধিক ধাপে অনুষ্ঠিত কর্মশালা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, এই প্রশিক্ষণের মাধ্যমে নতুন শিশুর মতো জাতির প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন সংসদ সদস্যরা। আর তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, নতুন সংসদ সদস্যদের মানসিক চাপ কমিয়ে জীবন্ত কার্যকর সংসদ গঠনে ভূমিকা রাখবে এই প্রশিক্ষণ। ইউসুফ আলীর রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত বিজয়ী সংসদ সদস্যদের সংসদীয় রীতিনীতি বিষয়ে সম্যক ধারণা দিতে গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে কর্মশালার আয়োজন করে বিএনপি। দ্বিতীয় দিনের প্রশিক্ষণ শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপি জাতীয় সংসদকে জনকল্যাণমুখী করতে চায়। তারা যাতে
সঠিক ভূমিকা পালন করে এবং পার্লামেন্টারি কালচারটা আমরা যাতে মেনটেন করতে পারি এবং খুব ভালো কালচারের মধ্যে দিয়ে অতীতের কিছু ব্যাড কালচারকে আমরা রিমুভ করতে পারি। সেই জন্য আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করি, এটাকে পির লার্নিং বলে আর কি, নিজেরা আলাপ করি এবং শিখি। এখানে রুলস অফ প্রসিজিওর সম্পর্কে, পার্লামেন্টারি প্র্যাকটিস অ্যান্ড কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এই বিষয়ে আমি কথা বলেছি। আর বিভিন্ন বিষয়ে রীতি রেওয়াজ পদ্ধতি পার্লামেন্টের এগুলো যাতে আমরা শিখি সেই বিষয়ে আমরা নিজেরা আলোচনা করেছি। বিশেষ করে কনস্টিটিউশন, রুলস অফ প্রসিজিওর, কাস্টমস কনভেনশন অফ দি হাউস এগুলো নিয়ে আলাপ হয়েছে এবং তার সাথে পৃথিবীর বিভিন্ন পার্লামেন্টের যে সমস্ত পার্লামেন্টের রেফারেন্স আমরা দিয়ে থাকি, হাউস অফ কমন্স এবং বিভিন্ন দেশ যারা স্ট্রং গণতন্ত্রের চর্চা করে থাকে সেই সমস্ত দেশের পার্লামেন্টারি প্র্যাকটিসের উপর আমরা কথা বলেছি। রেফারেন্স বুক আমরা দিয়েছি, বাংলাদেশে অনেক কিছু রেফারেন্স বুক আছে, সেগুলোর কথা বলেছি। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, সংসদকে প্রাণবন্ত করতে সব ধরনের প্রস্তুতি নিতে চায় বিএনপি। আমরা দেশে একটা প্রকৃত অর্থেই কার্যকরী সংসদ তৈরি করে একটা কার্যকরী সংসদীয় ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি, সে বিষয়ে আমরা আমাদের জাতীয় পর্যায়ের একজন জনপ্রতিনিধি হিসাবে যখন তাকে দায়িত্ব পালন করতে হবে এবং তার সবটাই করতে হবে একটা রুলস অফ প্রসিডিউরের মাধ্যমে। এটি খামখেয়ালি বা খেয়াল খুশি মতো করা যায় না। ফলে স্পিকারকে অভিভাবক মেনে রুলস অফ প্রসিডিউরের মাধ্যমে কিভাবে পার্লামেন্টে একজন এমপি রোল প্লে করবেন, এই সমস্ত যে তার মধ্যে সুপ্ত প্রশ্ন, সেই প্রশ্নগুলির উত্তরকে আমরা সংগঠিত আকারে তাদেরকে দিচ্ছি। নতুন সংসদ সদস্যরা বলেন, এ প্রশিক্ষণ জাতির প্রত্যাশা পূরণে কাজ করবে। এদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী ছুটির দিনেও তেজগাঁও কার্যালয়ে অফিস করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইউসুফ আলী, মাইটিভি, ঢাকা। সনাতন ধর্মাবলম্বীদের কাছে দেয়া নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিশ্রুতি অনুযায়ী রাজধানীর মহাখালী শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরের সংস্কার কাজ শুরু করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে 2 সিটির প্রশাসক জানিয়েছেন, সরকার অগ্রাধিকার ভিত্তিতে মসজিদ মন্দিরের সকল সমস্যা সমাধানে কাজ করবে। মাহবুব সৈকতের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিজ নির্বাচনী এলাকার ঢাকা 17-এর সনাতন ধর্মাবলম্বীদের কাছে তারেক রহমানের প্রতিশ্রুতি ছিল মহাখালীর শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরের সংস্কার করার। বিজয়ী হওয়ার মাস পার না হতেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করলেন প্রধানমন্ত্রী। মন্দিরটি সংস্কার ও মন্দির প্রাঙ্গণে নাট্য মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অংশ নেন 2 সিটি প্রশাসক। বক্তব্যে অগ্রাধিকার ভিত্তিতে মসজিদ মন্দির সহ ধর্মীয় উপাসনালয়ের সমস্যা সমাধানে প্রশাসন অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবে বলে জানান ঢাকা উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন। মসজিদ মন্দির প্রতিটি ধর্ম উপাসনালয় আমরা আপনাদের সকল বিষয়ে সকল সমস্যা আমরা সমাধান করব আমাদের নৈতিক জায়গা থেকে। নগরবাসীর রায় নিয়ে প্রশাসক থেকে মেয়র হতে পারলে আরও বেশি সেবামূলক কাজ করার কথা জানান অনুষ্ঠানের প্রধান অতিথি দক্ষিণ সিটির মেয়র বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। আমাদের প্রধানমন্ত্রী আমাদের উপর আস্থা রেখে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, কারণ আপনারা যদি আস্থা রেখে আমাদেরকে ভোট দেন তাহলে মেয়র হওয়ার পর আরো বেশি কাজ করতে পারবো। পর্যায়ক্রমে বিএনপি নির্বাচনী ইশতেহারে দেয়া সব প্রতিশ্রুতিরই বাস্তবায়ন করবে বলেও জানান অতিথিরা। আপনারা যে প্রত্যেকে মন থেকে সাহায্য করেন, এগুলো করা কোনো ব্যাপার না। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। ঘরমুখ মানুষের যাতায়াত সহজ করতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির 5ম দিন আজ পাওয়া যাচ্ছে 17 মার্চের টিকিট। আগের মতো এবারও আন্তনগর ট্রেনে 7 দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। সকাল 8টা থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। এ সময় রেলওয়ের পশ্চিমাঞ্চলের সব আন্তনগর ট্রেনের আসনের টিকিট পাওয়া যাচ্ছে। আর দুপুর 2টা থেকে পূর্বাঞ্চলের আন্তনগর ট্রেনগুলোর অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। চাঁদ দেখার উপর নির্ভর করে আগামী 20, 21 ও 22 মার্চের টিকিট বিক্রি করা হবে। পাশাপাশি যাত্রীদের সুবিধার কথা বিবেচনায় নন এসি কোচের 25% দাঁড়িয়ে যাত্রার টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে। নানান জটিলতায় শেষ হয়নি ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের 4 লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ। এতে আসন্ন ঈদেও এই মহাসড়কে যানজটের আশঙ্কা করছেন পরিবহন চালকরা। বলছেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি ও তদারকির অভাব
কাজের এই ধীরগতি। আর যাত্রীরা বলছেন সঠিক তদারকি হলে প্রতি বছরই ঈদ মৌসুমে মহাসড়কে যানজটে দুর্ভোগ পোহাতে হতো না। প্রতিনিধি মির্জা মাসুদ রুবেলের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন শবনম অবনী। দেশের দ্বিতীয় বৃহত্তম সড়ক ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক। সড়কের জয়দেবপুর থেকে এলেঙ্গা পর্যন্ত রাস্তার 4 লেনের কাজ শেষ হওয়ায় এই অংশে নির্বিঘ্নেই যাতায়াত করতে পারছে উত্তর ও দক্ষিণবঙ্গের 24টি জেলার যাত্রীরা। কিন্তু এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত সড়কের 4 লেন প্রকল্পের কাজ শেষ না হওয়ায় আসছে ঈদেও দুর্ভোগের আশঙ্কা রয়েছে। সেখানে বর্তমানে ফ্লাইওভার, আন্ডারপাস ও সার্ভিস লেন সহ বিভিন্ন কাজ চলমান রয়েছে। রাস্তার কাজ চলমান আছে, প্রশাসন দায়িত্ব পালন করে তাহলে হয়তো ঈদে গরমুখ মানুষ নির্বিঘ্নে বাড়ি যাইতে পারবে। তো একটু জাম হতেই পারে এলাকা, যে পরিস্থিতি দেখলাম ওখানে। আসলে সিঙ্গেল রোড তো এই জায়গায় অনেক সমস্যা হয়। এদিকে যাত্রীরা বলেন যানজট নিরসন ও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে পুলিশের সর্বোচ্চ দায়িত্ব পালন করতে হবে। রোজার ঈদে, কুরবানি ঈদে, প্রতিটা ঈদেই যানজট লাগে থাকে। যেখানে আমাদের 500 টাকার ভাড়া, সেখানে আমাদের 1000 টাকা 1200 টাকা ভাড়া নিয়ে বসে থাকে। কাজ চলতেছে, কাজের মধ্যে একটু যানজট সৃষ্টি হবে। প্রশাসন যদি ঠিক মতো একটু দেয় বা তাহলে মনে করেন এই যানজট আর ওই জায়গায় থাকবো না। প্রজেক্ট ম্যানেজার বলেন আসন্ন ঈদ যাত্রায় মহাসড়কের 2 পাশেই 4 লেনে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে, ফলে যানজট হবে না। এখন পর্যন্ত যতগুলো কাজ আছে তার মধ্যে অলমোস্ট 50% কাজ সম্পন্ন হয়েছে। আগামী ঈদকে সামনে রেখে 2 সাইডেই 4 লেন রাস্তা উন্মুক্ত থাকবে, যাতে যাত্রী মানে জ্যাম ছাড়াই এগুলো ভালোভাবে যেতে পারে। যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী বলেন ঈদযাত্রায় যমুনা সেতু দিয়ে সার্বক্ষণিক টোল চালু রাখার চেষ্টা করা হবে। এবার সেতুর 2 প্রান্তে 9টি করে বুথ দিয়ে যানবাহন পারাপার হবে। এর মধ্যে মোটরসাইকেলের জন্য 2টি করে আলাদা বুথ থাকবে। এখানে 7টা বুথ দিয়ে গাড়ি পারাপার করে এবং এক্সট্রা 2টো বুথ দিয়ে আমাদের মোটরসাইকেল লেন চালু আছে এবং আশা করি সার্বিকভাবে ঈদ যাত্রায় কোনো ধরনের সমস্যা হবে না। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। যানজট নিরসনে অনেক আগে থেকেই প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ প্রশাসন। আপনার জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে প্রায় 1000 পুলিশ সদস্য মোতায়েন থাকবে এবং 24 ঘন্টায় ডিউটি করবে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত চলমান রয়েছে প্রায় 13 কিলোমিটার রাস্তার কাজ। যাত্রীদের প্রত্যাশা ঈদ যাত্রা শুরুর আগেই হবে সমস্যার সমাধান। শবনম অবনী, মাই টিভি। দর্শক, এই মুহূর্তে রংপুর থেকে পেট্রোল পাম্পের পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, মধ্যপ্রাচ্যে উত্তেজনার জেরে উত্তরাঞ্চলে ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেল নিয়ে কেমন পরিস্থিতি দেখছেন আর কি বলছেন ক্রেতারা? জি মহসিন, আপনি জানেন যে মধ্যপ্রাচ্যে যে আসলে এই যে উত্তেজনা, এই উত্তেজনার মধ্যে কিন্তু বাংলাদেশেও এটার যে একটা প্রভাব পড়েছিল আমরা কিন্তু এখন দেখছি যে আসলে বিশেষ করে যে তেল কাণ্ডে সেখানে আমরা দেখেছিলাম পেট্রোল পাম্পগুলোতে গত 2 দিন ধরেই কিন্তু যে উৎসুক মানুষ কিন্তু তারা তাদের তেল সংগ্রহে কিন্তু এক ধরনের ব্যস্ততার সময় ছিল যে আসলে তেল পাবে না, এমনটা কিন্তু একটা আতঙ্ক ছিল। তবে এখন কিন্তু দেখা যাচ্ছে যে ধীরে ধীরে পেট্রোল পাম্পগুলোতে তেল কিন্তু যারা গ্রহীতা যারা রয়েছে তারা কিন্তু আসছেন এবং তারা নির্বিঘ্নে তাদের যে তেল সেটি কিন্তু সংগ্রহ করে নিয়ে চলে যাচ্ছেন। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে যারা মোটরসাইকেল ড্রাইভিং করেন বিশেষ করে তারা কিন্তু অনেকটাই আতঙ্কিত ছিল এবং সেই আতঙ্কটা কিন্তু এখন আর অনেকটাই কিন্তু নেই, আমরা কিন্তু সেটি লক্ষ্য করছি। এবং আমরা একটু কথা বলতে চাই যে এখানে ভাই, এই যে তেল নিতে তো 2 দিন ধরে একটু সমস্যায় মনে হয়েছিল, এখন কি কেমন মনে হচ্ছে? স্বাভাবিক, একদম স্বাভাবিক। তেল নিয়ে আর কোনো আতঙ্ক নেই? কোনো আতঙ্ক নাই, মানে মানুষ তার প্রয়োজন অনুযায়ী পাচ্ছে। জি, যেমনটা শুনছিলেন, আমরা আরেকজনের কাছে কথা শুনতে চাই যে আরেকজন রয়েছে, তার কাছ থেকে একটু জানতে চাই যে এই যে তেল নিয়ে 2 দিন ধরে কিন্তু মানুষের মধ্যে একটা আতঙ্ক ছিল, এখন কিন্তু যতটুকু বলা যায় যে ইরান এবং মধ্যপ্রাচ্যের যে উত্তেজনা, সেই উত্তেজনার মধ্যে দিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা আতঙ্ক ছিল যে তেল মিলবে না। এখন কি পেট্রোল পাম্পগুলোতে তেল তো মিলছে, কেমন দেখছেন পরিবেশ?
আসলে তেল তো স্বাভাবিক এখন রয়েছে, বিশেষ করে আমি বলবো যে তেল যে সংকটের যে অজুহাত, আমরা বাঙালিরা আসলে অস্বাভাবিক হয়ে পড়ছি। আমরা যদি মজুদ না করতাম, আমার 1 লিটারের দরকার, আমি আসলে 4 লিটার 5 লিটার নিয়ে যাচ্ছি। এটা না হলে কিন্তু এই ভোগান্তি হতো না। আজকে আমরা দেখছি যে বিভিন্ন পেট্রোল পাম্পে কিন্তু তেল পাওয়া যাচ্ছে, তারপরেও যে সরকার নির্ধারিত একটি সীমাবদ্ধ রেখেছে, সেই সীমাবদ্ধ অনুযায়ী কিন্তু এই তেল দেওয়া হচ্ছে। মহসিন, যেমনটা শুনছিলেন যে এখানে যারা পেট্রোল পাম্পগুলো থেকে তেল সংগ্রহ করছিলেন, এ দুদিন ধরে কিন্তু একটা আতঙ্ক ছিল মানুষের মাঝে। এখন তেমন আতঙ্ক কিন্তু নাই, কারণ পেট্রোল পাম্পগুলোতে নির্বিঘ্নে তাদের যে তেল সংগ্রহ, মোটর বাইকে এবং অন্যান্য মাইক্রোবাসে যে তেল সংগ্রহ, সেগুলো কিন্তু চলমান রয়েছে। তবে সাধারণ মানুষের মধ্যে যে উৎকণ্ঠা ছিল যে হয়তোবা তেল মিলবে না, এই কারণে কিন্তু মজুদকরণের একটা প্রতিযোগিতা কিন্তু ছিল, অসুস্থ প্রতিযোগিতা যেটাকে বলা যায়। এ কারণে কিন্তু আসলে এই পেট্রোল মালিকরা যারা রয়েছিলেন তাদের সাথে আমরা কথা বলছি, তারা যেটি বলছেন যে এই সংখ্যা আসলেই তেমন নির্দেশনা নাই, যেটুকু তেল রয়েছে তারা কিন্তু তাদের বিতরণটা কার্যক্রম অব্যাহত রেখেছে। এবং সব মিলে যদি বলা যায় যে রংপুরের যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সেখানে নির্বিঘ্নে তাদের যে তেল সেটি কিন্তু পাম্পগুলো থেকে সংগ্রহ করতে পারছে। তবে এই উত্তেজনা কিন্তু আসলে আর তেমনটা নেই এই অঞ্চলে। এই ছিল মহসিন, রংপুর থেকে পেট্রোল পাম্পের যে সর্বশেষ পরিস্থিতি নিয়ে ছিল আমার কাছে। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে পেট্রোল পাম্পের সর্বশেষ পরিস্থিতি কি সেটা আমাদের জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহমুদুল হক। কিডনি দিবস 2026 উদযাপন উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কিডনি রোগের কারণ, মারাত্মক পরিণতি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের উপর অর্থনৈতিক চাপ নিয়ে জলবায়ু পরিবর্তন ও কিডনি রোগ ঝুঁকি এবং করণীয় শীর্ষক আলোচনা হয়। অনুষ্ঠানে অংশ নেন দেশের শীর্ষস্থানীয় কিডনি বিষয়ক স্বেচ্ছাসেবী সংস্থা ক্যাম্পাস। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন 21 পদক এবং র্যামন ম্যাগসেসে পুরস্কারপ্রাপ্ত অধ্যাপক আবদুল্লাহ আবু সাইদ।